পথে পথে ঈদ আনন্দ, টানা ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ। ট্রেনে যাত্রী চাপ, ছাদে চেপেও বাড়ি ফিরছেন অনেকে। বাস লঞ্চেও ভিড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এই মশার কারণে আমরা না ঘুমাইতারি না খাইতারি, কামড়াইলের সাথে সাথে গুড়ার মতো হয়ে যায়। মনে করেন মশা পান আমাকে আলগায় নিয়ে যায়। মশার কামড়ে অতিষ্ঠ রাজধানীবাসী, বর্ষায় পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা। নিয়ন্ত্রণে তৎপরতা না থাকার অভিযোগ, মানতে নারাজ 2 সিটি কর্পোরেশন। মধ্যরাতে বরিশাল মেডিকেলে আগুন, অক্সিজেন সংকটে 2 বৃদ্ধের মৃত্যু। ধোঁয়ায় রোগীদের শারীরিক অবস্থার অবনতি, জানা যায়নি সূত্রপাতের কারণ। স্কুলে লটারি বাদ দিয়ে ভর্তি পরীক্ষায় ফিরলে তা হবে হঠকারী। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আহ্বান বিশ্লেষকের। শিক্ষার মান উন্নয়নের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। ঈদের টানা ছুটিতে বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আজও রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়ছে ঘরমুখী মানুষ। গত কয়েকদিনের তুলনায় ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ তুলনামূলক বেশি। ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনেই যাত্রীদের ভিড় ছিল উপচে পড়া। নিষেধাজ্ঞা অমান্য করে ট্রেনের ছাদে চেপেও গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন অনেকে। গেটে ঝুলেও বাড়ির পথে রওনা হয়েছেন কেউ কেউ। এদিকে সড়ক পথেও বেড়েছে যাত্রীর চাপ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগের সঙ্গে যোগ হয়েছে টিকিট না পাওয়ার অভিযোগও। এখন পর্যন্ত সড়ক পথে যানজট তেমন নেই, অভিযোগ পাওয়া যায়নি পরিবহন থেকে চাঁদাবাজিরও। অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকেও প্রতিটি লঞ্চ ছেড়েছে যাত্রী বোঝাই হয়ে। টিকিট সংগ্রহ থেকে শুরু করে লঞ্চে ওঠা, সবখানেই ছিল ব্যস্ততা আর উৎসবের আমেজ। টিকিট পাইছি, বসে যাত্রা করতে পারতেছি, খুব ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে। প্রায় 8 মাস পর যাচ্ছি, ঈদের আনন্দটা শুরু হয়েছে। এতদিন আগে থেকে দেখছি এবং সকাল বিকাল রাত আমরা 3 বেলা 4 বেলা করে চেক করছি, টিকিট পাওয়াই যায় না, সব ব্লক। টিকিটের যে একটা সিন্ডিকেট আছে খুবই খারাপ। আমি, আমার হাজবেন্ড, আমার ভাই যাচ্ছি, তার ভিতরে শুধু আমি একা বসতে পেরেছি। ভাই বাড়ি তো যেতেই হবে, ঈদের আনন্দ তো ভাগাভাগি করতে হবে ভাই। বাবা, মা এবং বোনের সাথে ঈদ করতে যাচ্ছি দাদি বাড়িতে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, গাবতলী বাস টার্মিনালে আছেন রাইদুল ইসলাম শুভ, সদরঘাট লঞ্চ টার্মিনালে সানবীর রূপল এবং মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহীর কাছে। কমলাপুর রেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই মুহূর্তে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে উত্তরবঙ্গের অন্যতম একটি ট্রেন। সেই ট্রেনে দেখতে পাচ্ছেন যে এখন অসংখ্য যাত্রীরা আসলে ছাদে উঠে ভ্রমণ করছেন, অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে তারা পাড়ি দিতে চাচ্ছেন। যেই কারণে এই ট্রেনটিতে রেলের যে অফিসাররা রয়েছেন প্রশাসনিকভাবে তারা এসে তাদেরকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দেখছেন যে ছাদ ভর্তি মানুষ এবং এই ট্রেনের প্রতিটা বগির মধ্যে, কোচের মধ্যে কিন্তু উপচে পড়া ভিড়, তিল ধারণের ঠাঁই নেই অবস্থা। দরজায় জানালায় ঝুলে যে যেভাবে পেরেছেন ভিতরে ওঠার চেষ্টা করেছেন। সেই যখন অবস্থা, তখন অনেকেই যারা ভিতরে জায়গা পাননি তারা কিন্তু ট্রেনের ছাদে উঠে বসেছেন এবং সেই ট্রেনের ছাদ থেকে তাদেরকে নামিয়ে দেওয়ার জন্য রেলের অফিসাররা চেষ্টা করছেন প্রশাসনিকভাবে। এখানে আরএনবি, রেলওয়ে গভর্নমেন্ট পুলিশ, জিআরপি, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ, তারা কিন্তু হচ্ছে এখন ট্রেনের ছাদের উপরে উঠে সেই যারা ছাদের উপরে উঠেছেন অবৈধভাবে তাদেরকে এখন নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে রেলের আরএনবি, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছাদের উপরে উঠে এখন সেই যাত্রীদেরকে নামানোর চেষ্টা করছেন। উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনে সকাল থেকে আমরা দেখেছি এমন উপচে পড়া ভিড়। প্রতিটা ট্রেনেই আসলে হাজার হাজার মানুষ। ট্রেনের ছাদে যত সংখ্যক, ভিতরে যত সংখ্যক মানুষ, ট্রেনের ছাদে কিন্তু তার চাইতেও বেশি মানুষ। এরকম কিন্তু অবস্থা দেখছি আমরা উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনে। তবে তবে উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে কিন্তু সেই রকম ভিড় আমরা সকাল থেকে দেখিনি। উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে আমরা কিছুটা স্বস্তি নিয়েই যাত্রীদেরকে ঢাকা ছেড়ে গ্রামের পানে রওনা করতে দেখেছি এবং হচ্ছে যে বিশেষ করে পূর্বাঞ্চল
পূর্বাঞ্চলের যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলোতে তারা যাত্রীরা স্বস্তি প্রকাশ করছেন এবং যাত্রীরা বলছেন প্রতিটি ট্রেনই আসলে কমলাপুরে সকাল থেকে সময় মতো ছেড়েছে। উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় এবং যাত্রী ঠাসাঠাসি চাপ থাকলেও খানিকটা স্বস্তি নিয়ে তারা যেতে পারছেন, কেননা ট্রেনগুলো সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। আজকে 44টা ট্রেন এখান থেকে ছেড়ে যাবে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে। তবে এখন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের কোনো খবর নেই, যে কারণে স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন মানুষ এবং বিপুল পরিমাণ যাত্রীর চাপ রয়েছে। এই ছিল আমার কাছে রেলপথের ঈদ যাত্রার খবর। সড়ক পথে খবর জানতে যাব গাবতলী বাস টার্মিনালে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। শুভ, সড়ক পথের চিত্রটা অনেকটাই স্বস্তি এখন পর্যন্ত রয়েছে। ঈদ যাত্রার দ্বিতীয় দিন, অর্থাৎ ঈদের ছুটির দ্বিতীয় দিন আজকে সকাল থেকে মানুষ এই যে লম্বা একটি ছুটি পাওয়ায় কিন্তু ধাপে ধাপে রাজধানী ছাড়ছে। মোটামুটিভাবে যদি বলা যায় সেক্ষেত্রে এখন পর্যন্ত রাজধানী থেকে যারা ছেড়ে গিয়েছে যে সকল দূরপাল্লার বাস, বিশেষ করে উত্তরবঙ্গগামী যে সকল বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু সময় মতোই ছেড়ে গেছে। এখন পর্যন্ত যে চাপগুলো থেকে থাকে উত্তরবঙ্গগামী বাসগুলোতে বা সড়কগুলো মহাসড়কগুলোতে তেমন কোনো চাপ পাওয়া যায়নি বা যানজটের আমরা খবর পাইনি। তবে রাজধানীর যদি ভেতরকার চিত্র বলতে চাই, যে ভেতরের যে একে একে যারা ঈদ করতে বাড়ি যাওয়ার কথা ছিল বা তারা কিন্তু যেতে শুরু করেছেন এবং সরকারি ছুটি ঘোষণা করার পরে কিন্তু সড়কগুলোতে অনেকটাই যানজট একেবারে নেই বললেই চলে। এতে করে আসলে যাত্রীরাও অনেকটা স্বাচ্ছন্দ্যেই কিন্তু এই বাস টার্মিনালগুলোতে এসে তাদের যেই কাঙ্ক্ষিত বাস, সেই বাসটিতে করে কিন্তু আসলে যাত্রা করছেন। আমরা এই মুহূর্তে গাবতলীতে আছি, আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপর অবস্থায় রয়েছে এবং আজকে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসার কথা রয়েছে। সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী রবিউল আলম সহ রেল প্রতিমন্ত্রীও কিন্তু এখানে পরিদর্শনে আসার কথা আছে বলে আমরা যেমনটা দিয়েছে। সার্বিক পরিস্থিতি কতটা পর্যবেক্ষণ করবেন এবং অতিরিক্ত ভাড়া বা কোনো সমস্যা হচ্ছে কিনা যাত্রীদের, সে বিষয়ে যাত্রীদের সাথে কথা বলবেন বলে আমরা যেমনটা জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে গাবতলী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা একটু লঞ্চের খবর জানবো। সেই সদরঘাটে আছেন আমাদের আরেক সহকর্মী সানভীর রুপল। সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকে ভিড় বাড়ছে, তবে উপচে পড়া ভিড় যাকে বলে সেরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। তবে বেলা যত বাড়ছে ততই আস্তে আস্তে করে ভিড় বাড়তে শুরু করেছে। বিশেষ করে ভোলার নৌ রুট এবং চাঁদপুরের নৌ রুটে সবচেয়ে বেশি যাত্রীর চাপ লক্ষ্য করছি এবং অন্যান্য যে জেলাগুলো আছে অর্থাৎ দেশের 37টি রুটে এই সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যায় এবং 37টি রুটে গতকালকেও 102টির মতো লঞ্চ ছেড়ে গেছে। আজকে বিআইডব্লিউটির পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকে তার চেয়েও বেশি সংখ্যক লঞ্চ ছেড়ে যেতে পারে, তবে সেটি যাত্রী চাপের উপর নির্ভর করবে এবং যে লঞ্চগুলো ভরে যাচ্ছে এবং সেই লঞ্চগুলোই ছেড়ে যাচ্ছে, অর্থাৎ তাদের নির্ধারিত যে সময় তারা বেঁধে দিয়েছে সেই সময়ের আগেই অনেক লঞ্চ ছেড়ে যাচ্ছে, যার ফলে এখানে কোনো রকমের বাধা বিপত্তি পার হতে হচ্ছে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো জায়গাটি এখন যাত্রীর আনাগোনা আস্তে আস্তে করে বাড়ছে। আজকে যেহেতু অনেকেই ছুটি হয়ে যাবে অনেকেরই, যার ফলে দুপুরের পরে একটি বাড়তি চাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং যাত্রীরা বলছেন যে অনেকেই দক্ষিণাঞ্চলে যারা পদ্মা সেতু হওয়ার পরে অনেকদিন লঞ্চে যাননি, তারপরেও এই নৌ রুটটি বেছে নিয়েছেন, কারণ বাড়তি সড়ক পথে বাড়তি চাপের কারণে অনেকেই আগাম টিকিট কাটতে পারেননি এবং যার ফলে কোনো রকমের কোনো রিস্ক না নিয়ে তারা সরাসরি সদরঘাটে এসেছেন এবং লঞ্চে যাচ্ছে এবং লঞ্চের এই স্বস্তির যাত্রা তাদের ঈদকে আরও বাড়তি আনন্দমুখর করে তুলবে বলে মনে করছেন। এবং ভাড়াও তুলনামূলক কম এবং এখানে তদারকির জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যেমন আছেন তেমনি বিআইডব্লিউটির কর্তৃপক্ষ তারা তদারকি করছেন। এবং এখনও পর্যন্ত যে রুটগুলো আছে সকাল থেকে আমি দেখেছি যে সকাল 9টা পর্যন্ত 23টির মতো লঞ্চ ছেড়ে গেছে এবং অন্যান্য বেশ কয়েকটি লঞ্চ এখন ভরে গেছে এবং অপেক্ষমান আছে, কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ তথ্য। চলে যাচ্ছি নাসির উদ্দিন উজ্জ্বলের কাছে, সেখানে তিনি আছেন মুন্সিগঞ্জে।
দক্ষিণের দুয়ার হিসাবে পরিচিত এই পদ্মা সেতুর মাওয়া পয়েন্ট দিয়ে কিন্তু লাখো যান পারাপার হচ্ছে এবং সেটি কিন্তু ঈদে উৎসব মুখর একটি পরিবেশ এবং ঈদ যাত্রায় এখানকার পরিস্থিতি মোকাবেলা করবার জন্য কিন্তু 3টি বুথ বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই কিন্তু এখন 11টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে এবং ইটিসিএস এর 2টি যে সংরক্ষিত বুথ আছে সেখানে কিন্তু চলন্ত যান পারাপার হতে পারছে এবং এখানকার যে ঈদ যাত্রার পরিস্থিতি সেটি কিন্তু আপনারা জানেন যে গেলকাল 38,500 যান কিন্তু পারাপার হয়েছে, এর আগের দিন হয়েছে 28,000 এবং আজকে সকাল পর্যন্ত কিন্তু 12,000 যান পার হয়ে গিয়েছে এবং তারা বলছেন যে পদ্মা সেতু পার হতে মাত্র 7-8 মিনিট সময় লাগছে এবং এই পরিস্থিতিগুলো মোকাবেলা করবার জন্য কিন্তু দুই পারে যে এক্সপ্রেসওয়ে রয়েছে সেখানে কিন্তু পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা রাখা হয়েছে এবং পদ্মা সেতুর একেবারে মুখে যেই জায়গাটি উত্তর থানা পয়েন্ট সেখানে কিন্তু বাস বে রাখা হয়েছে এবং কোনো জায়গায় যেন জটলা তৈরি হতে না পারে সেই ব্যাপারে কিন্তু মনিটরিং চলছে প্রায় 181টি ক্যামেরা দিয়ে এবং এখানকার যে পরিস্থিতিগুলো সঙ্গে কিন্তু সরাসরি মন্ত্রণালয় জড়িত। আপনারা জানেন যে সোমবার সরাসরি কিন্তু সেতু মন্ত্রী এখানে এসে পরিদর্শন করে গেছেন এবং আজকের কর্মসূচিতেও কিন্তু সেতু প্রতিমন্ত্রীর পরিদর্শনে আসবার কথা রয়েছে। এসব নানা পরিস্থিতির কারণে কিন্তু ঈদযাত্রা অনেকটা স্বাচ্ছন্দ্য হচ্ছে বলে কিন্তু যাত্রীরা জানাচ্ছেন এবং তারা অনেকে মোটর বাইকে করে যে পদ্মা সেতু পার হচ্ছেন পরিবার পরিজন নিয়ে। একই সঙ্গে কিন্তু বিভিন্ন রকম যানবাহন রয়েছে এবং পদ্মা সেতু নিচ দিয়ে যে ট্রেন চলছে সেগুলো কিন্তু উপচে পড়া ভিড় এবং মাত্র 3 ঘন্টায় কিন্তু খুলনা এবং বেনাপোল পৌঁছাতে পারছে। সে কারণে ট্রেন যাত্রা কিন্তু এই পদ্মা সেতু কেন্দ্রিক একটা বিশেষ পরিবেশ তৈরি হয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে ঈদ যাত্রা সবশেষ। সড়ক নৌ এবং রেলপথে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সময় সংবাদে আরও থাকছে, আগামী মাস থেকে শুরু হজ যাত্রা, মধ্যপ্রাচ্য সংঘাতে ফ্লাইট শিডিউল স্বাভাবিক থাকা নিয়ে শঙ্কা, জ্বালানি সংকটে ব্যাহত হতে পারে কার্যক্রম, বাড়বে না ব্যয় বলছে হাব। মশার কামড়ে অতিষ্ঠ রাজধানীবাসী, আসছে বর্ষায় পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা নগরবাসী। মশক নিয়ন্ত্রণে 2 সিটির তেমন তৎপরতা নেই বলে অভিযোগ এলাকাবাসীর, তবে মানতে নারাজ 2 সিটি কর্পোরেশনের। ওয়ার্ডে ওয়ার্ডে নিয়মিত স্প্রে করার দাবি ঢাকা দক্ষিণ সিটির। মশা নিয়ন্ত্রণে নিজেদের গাফিলতি মানতে নারাজ ঢাকা উত্তর সিটি। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। মশালাইকে বইতে পারি না, মশালাই বাথরুম পর্যন্ত করতে পারো না, এত মশা এই দেশে বাড়িয়েছে। বাতের সাথে মুখেও ঢুকতেছে, এমন অপরিস্থিতি হয়। সামান্য জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে লার্ভা, ধ্বংসে সিটি কর্পোরেশনের তেমন কোনো তৎপরতা নেই। ঢাকার 2 সিটির অলিগলি, ড্রেন ও ময়লা আবর্জনায় জমে থাকা পানি হয়ে উঠেছে মশার প্রজনন ক্ষেত্র। দিনরাত মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। এই মশার কারণে আমরা না ঘুমাইতারি না খাইতারি। ঠান্ডাটা হইলে পরে কোনো সাইড আপনি মেকআপ দিতে পারবেন না, এদিকে হাত সামলাবেন, এদিক দিয়ে মাথায় কামড়াইতেছে, কানে কামড়াইতেছে। ফুটফুটে দিনের আলো, তবুও মশারির ভেতরেই আশ্রয় নিতে হচ্ছে নগরবাসীকে। মশার উৎপাত এতটাই বেড়েছে যে স্বস্তিতে একটু বিশ্রাম নিতে হলেই ভরসা করতে হয় এই মশারির উপর। মশা নিধনে এখনই ব্যবস্থা না নিলে আসছে বর্ষা মৌসুমে উপদ্রব বাড়বে কয়েক গুণ। যখন বাসাটা খালি থাকে, মানুষজন থাকে না, তখন মশাটা এখানে বাসা বাঁধে। মনে হয় বর্ষার সময় বাতাসে সে মশার পরিমাণই বেড়ে যাবে। মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও দক্ষিণ সিটির দাবি ল্যাব টেস্টে সব ঠিক আছে। ওয়ার্ডে ওয়ার্ডে নিয়মিত স্প্রে করার দাবি করলেও বাস্তবতা ভিন্ন। এটা কখনোই হবে না যে মাসখানেক ধরে যায়নি, 3 দিন 4 দিন, কোন কোন এলাকা দেখা যায় একটু 7 দিন হয়, যেটা একটু বড় এলাকা। ওষুধগুলো নিয়ে পরীক্ষা করা হয়েছে, 2টো স্যাম্পলেরই ইফিকেসি 100% আসছে। মশা নিয়ন্ত্রণে জলবায়ু পরিবর্তন ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ মনে করলেও কর্মীদের গাফলতি মানতে নারাজ উত্তর সিটি। মসকিউটোর এই ব্রিডিংটা এবং মসকিউটোর বেড়ে ওঠা, এটা জলবায়ুর উপরে, আবহাওয়ার উপরে অনেকাংশেই নির্ভরশীল। চলতি অর্থ বছরে মশক নিধনে প্রায় 100 কোটি টাকার বরাদ্দের মধ্যে প্রায় 40 কোটি টাকা ব্যয় করেছে উত্তর সিটি। আর দক্ষিণে প্রায় 46 কোটি টাকার মধ্যে কত খরচ হয়েছে তা জানেনই না প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। বরিশাল মেডিকেলের মেডিসিন বিভাগে মধ্যরাতে ভয়াবহ আগুন, প্রচণ্ড ধোঁয়ায় ভর্তি রোগীদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। অক্সিজেন সংকটে মৃত্যু হয় 2 বৃদ্ধের। পরে ফায়ার সার্ভিসের
3 ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাবাকে হারিয়ে শোকে বিহ্বল মেয়ে। চিকিৎসার পর সুস্থ বাবাকে বাড়ি নেয়ার কথা থাকলেও ফিরলেন লাশ নিয়ে। মঙ্গলবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলার মেডিসিন বিভাগে হঠাৎই আগুন লাগে। ট্রলি না থাকায় রোগীদের নামানো হয় কোলে করে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। প্রচন্ড ধোঁয়ায় অক্সিজেন সংকটে পড়েন রোগীরা। ভিতরে আগুন লাগছে তখন তো সবাই বের হয়ে গেছে যার যার রোগী নিয়ে, কিন্তু আমাদের সাথে তো পুরুষ লোক নাই। আমার বাবা তো অজ্ঞান অবস্থায় ছিল। সব জায়গায় অক্সিজেন খুঁজে কোথাও পায় নাই। পরে একটা অ্যাম্বুলেন্সের কাছে গেল, ওই লোকটা রিকোয়েস্ট করলো আমার বোনের ছেলে যে আমাকে অ্যাম্বুলেন্স অক্সিজেনটা দেন, আপনার যত টাকা লাগে আমি দেবো। সে বলে টাকা লাগবে আগে, তারপর অক্সিজেন দেবো। বেডশিট ছিল এবং কিছু পিলো বালিশ ছিল, নতুন ছিল, কিছু পরিত্যক্ত ছিল, ওইগুলির মধ্যে আসলে আগুন লাগে। রোগীর অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় মৃত্যু হয়েছে বলে দাবি চিকিৎসকের। মৃত্যুর যথাযথ কারণ খতিয়ে দেখার দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। তাদের রোগী ক্রিটিক্যালি ইল ছিল, ওখান থেকে এখানে নিয়ে আসার সময় মৃত্যুবরণ করেছে, ব্যাপারটা এমন নয়। এখানে আনা হয়েছে, চিকিৎসা দেওয়া হচ্ছিল, ওই পরিস্থিতিতেই হয়তো তারা মৃত্যুবরণ করেছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। সময় সংবাদে আরও থাকছে। নীল সাম্রাজ্যের সাদার দাপট এতিহাদে ম্যানচেস্টার সিটিকে গুড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ। জোড়া গোলে নায়ক ভিনিসিয়াস। স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাদ দিতে চায় সরকার, কিন্তু পরীক্ষা নাকি অন্য কোনো উপায়ে ভর্তি হবে তা স্পষ্ট নয়। বিশ্লেষকরা মনে করেন আলোচনা ছাড়াই সরকারের এমন সিদ্ধান্ত হঠকারী। তাদের মতে ভর্তি পরীক্ষা শিশুদের মানসিক ট্রমা বাড়ায়। এই প্রক্রিয়ায় কোচিংয়ের প্রবণতা বাড়বে বলেও মনে করেন বিশ্লেষকরা। শিক্ষাবিদদের মতে এলাকা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়ানোই হতে পারে সমাধান। লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। 2027 সাল থেকে স্কুলে ভর্তিতে উঠে যাচ্ছে লটারি পদ্ধতি। সোমবার শিক্ষামন্ত্রী এমন ঘোষণা দিলেও কোন পদ্ধতিতে ভর্তি নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। একই দিন এক অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী জানান, ক্লাস 1-এ ভর্তি পরীক্ষা নেওয়া হলে তাও হবে অযৌক্তিক। মেধা এন্ড নট লটারি শুড বি দ্য সিস্টেম, এটা আমি মনে করি। স্কুলের ভর্তির বিষয়ে সরকারের এমন অবস্থান নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অভিভাবকদের অনেকেই এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। লটারির মাধ্যমে আপনি সাধারণ শিক্ষার্থীরা, গরিব শিক্ষার্থীরা সবাই ভালো একটা স্কুলে লেখাপড়ার সুযোগ পাইতো, কিন্তু এটা বন্ধ করে দেওয়াতে এখন তো তারা তো এখান থেকে বঞ্চিত হয়ে যাবে। ছোটদের 1-2 এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা না হয় ভালো, আর 6 থেকে ভর্তি পরীক্ষা ঠিক আছে। তবে শিক্ষা নিয়ে যারা গবেষণা করেন তারা সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তাদের মতে এই সিদ্ধান্ত পেছনে ফেরার শামিল, যা অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। শিশুদের জন্য ভর্তি পরীক্ষা এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। কোচিং সেন্টারের শিক্ষক তার ব্যাকগ্রাউন্ড সেখান থেকে তিনি একজন প্রশ্ন করলেন একটি, এবং আমাদের মন্ত্রী মহোদয় পরের দিন সেটি সিদ্ধান্ত আকার প্রকাশ করলেন। আলাপ আলোচনার মাধ্যমে এই ধরনের গণমুখী সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা ওইসব বাণিজ্য করে, যারা এইসব কোচিং করবে, টিউটরিং করবে, আর উচ্চাভিলাষী কিছু অভিভাবক তাদের ছেলে মেয়েদের ওখানে পাঠাতে পারবেন তাদের নিজেদের প্রভাবে হোক, তারা চাপ দিচ্ছেন। সেই চাপে কি তারা এই সিদ্ধান্ত নিলেন? তাদের মতে লটারি পদ্ধতি হলো মন্দের ভালো। সরকারের উচিত শিক্ষার মতো ইস্যুতে সব পক্ষের আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্তে না যাওয়া। এলাকা ভিত্তিক ভালো স্কুল করার প্ল্যান নিতে হবে। ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া চালু করা। উত্তরার শিশু কেন আমার উদয়ন স্কুলে এসে সে ভর্তির ফর্ম কিনবে? ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো শিক্ষাকে সাংবিধানিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করে স্কুলে শিক্ষার মান উন্নয়নের পরামর্শ শিক্ষাবিদদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে এলপিজি এলএনজি বাহী 3টি জাহাজ নোঙর পড়েছে। এই মুহূর্তে পতেঙ্গার ডলফিন জেটিতে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং বহুল যে আকাঙ্ক্ষিত হরমুজ পেল বন্ধ হওয়ার পরও জ্বালানিবাহী আরও 5টি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। গত রাতে 5টি জাহাজ বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের জলসীমে প্রবেশের পরপরে 3টি নিয়ে আসা হয়েছে ডলফিন জেটিতে। সে 3টি জাহাজ থেকে এখন তেল খেলা শুরু হয়েছে। সকাল 8টার যে পালা, সে 8টার পালাতে তেল খেলা শুরু হয়েছে। এবং আরেকটি বিষয় যেটা হলো, বাংলাদেশ নৌবাহিনী কিন্তু জ্বালানি তেলের যে আনা এবং খালাস প্রক্রিয়া এবং একই সাথে সরবরাহ লাইন স্বাভাবিক রাখার জন্য কি তারাও নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে। তারাও ডলফিন জেটিতে এসে
অবস্থান নিচ্ছে, যেহেতু এখন একটা অস্থির মুহূর্ত চলছে, তাই যাতে কোনো রকম জ্বালানি তেল সরবরাহ কিংবা খালাসি বিক্রি না ঘটে সেই প্রক্রিয়া। আমরা যে বন্দরের যে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রাফায়েত হাবিব আমাদেরকে নিশ্চিত করেছেন গত রাতে মোট 5টি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করেছে। এর মাঝে 3টি জাহাজে রয়েছে হাই সালফার ফুয়েল অয়েল, যেগুলি মূলত বিভিন্ন বিদেশি যাওয়া আসা জাহাজের এবং বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়। আর 2টি জাহাজ হলো এলপিজি এবং এলএনজি বাহী। অতএব 5টি জাহাজ থেকে সকাল থেকে জ্বালানি খালাস শুরু হয়েছে। বিশেষ করে যেহেতু জ্বালানি তেল সেগুলো নিয়ে আসা হয়েছে ডলফিন জেটি 6, 7 এবং 8 এই 3টি জেটিতে অবস্থান রয়েছে জ্বালানি তেলবাহী জাহাজ সকাল 8টা থেকে খালাস প্রক্রিয়া শুরু হয় এবং জ্বালানি তেল যে জাহাজে ছিল সেগুলো এখন টার্মিনালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর যে এলপিজি এবং এলএনজি বাহী যে 2টি জাহাজ রয়েছে সেই জাহাজগুলোর অবস্থান রয়েছে এখন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর, যেটি বলতে আমরা গভীর সমুদ্রে, সেই গভীর সমুদ্রে এলপিজি এলএনজি বাহী জাহাজগুলো থেকেও মাদার ট্যাঙ্কারের মাধ্যমে এলপিজি এলএনজি খালাস চলছে এবং সেই প্রতি সেগুলো তাদের ডিপোতে নিয়ে যাওয়া হবে। আর বিশেষ করে চট্টগ্রাম বন্দরের যে ক্ষেত্রে নৌবাহিনীর পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি, তেলের সরবরাহ লাইন স্বাভাবিক রাখা যাতে এবং যে খালাস প্রক্রিয়া সেটাতে কোনো নির্বিঘ্ন করা যায় সেই প্রক্রিয়া অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর একাধিক টিম কিন্তু তারা কাজ শুরু করছে। ইতিমধ্যে ডলফিন জেটি এলাকায় রয়েছে টহল টিম এবং সাগরও কিন্তু একাধিক টহল টিম কাজ করে যাচ্ছে, যেখানে গভীর সাগর অবস্থানে জ্বালানি তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত। বলা চলে এত সংকটের মাঝেও বাংলাদেশ আরও 5টি জ্বালানি তেলবাহী এবং জ্বালানিবাহী এলপিজি এলএনজি বাহী 5টি জাহাজ আনতে পেরেছে এবং গত রাতে জাহাজগুলো বন্দর নৌসীমায় আসে। এরপরে সকালে প্রক্রিয়াতে খালাস প্রক্রিয়া শুরু হচ্ছে এবং সে খালাস প্রক্রিয়া নির্বিঘ্ন রাখার জন্য সর্বলাইন স্বাভাবিকের জন্য কাজ শুরু করছে বাংলাদেশ নৌবাহিনী। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল এই সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি থেকে। বিশ্বের সঙ্গে সমন্বয় করে দেশেও লিটারে প্রায় 17 টাকা বাড়ানো হয়েছে উড়োজাহাজের জ্বালানির দাম। পরিস্থিতি স্বাভাবিক না থাকলে জ্বালানি সংকট ব্যাহত করতে পারে হজ ফ্লাইটে, বলছেন বিশেষজ্ঞরা। যদিও হাব বলছে জ্বালানির দাম বাড়লেও হজ যাত্রীদের ব্যয় বাড়ার কোনো সম্ভাবনা নেই। এ বিষয়ে আপাতত কোনো মন্তব্য করতে রাজি হয়নি ধর্মমন্ত্রী। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 1 মাস পরেই শুরু হচ্ছে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের 18 তারিখ থেকেই পবিত্র মক্কার উদ্দেশ্যে পাড়ি জমাবেন হজ যাত্রীরা। ফ্লাইট পরিচালনার প্রস্তুতিও রয়েছে এয়ারলাইন্সগুলোর। তবে শঙ্কার কারণ মধ্যপ্রাচ্য সংকট। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধে নিরাপত্তাজনিত কারণে প্রতিদিনই বাতিল হচ্ছে শত শত ফ্লাইট। চ্যালেঞ্জ তৈরি করেছে জ্বালানি সরবরাহে। সহসাই পরিস্থিতি স্বাভাবিক না হলে নির্ধারিত সময়ের হজ ফ্লাইট পরিচালনায় ব্যাঘাত ঘটবে বলছেন বিশেষজ্ঞরা। প্রেডিক্ট করতে পারছি না কালকে কি হবে, পরশুদিন কি হবে আমরা জানি না। বাট হ্যাঁ, একটা বিপর্যয়ের মধ্যে যে আছি সেটা আমরা সবাই জানি। মধ্যপ্রাচ্যের অবস্থা কি হবে, এতে করে মানুষ ট্রাভেল করবে কিনা। এখন কিন্তু অলরেডি অনেকেই কিন্তু ট্রাভেল পোস্টপন করছে বা ক্যান্সেল করছে, সাসপেন্ড করছে। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ, বিভিন্ন দেশের তেল শোধনাগারে হামলায় সরবরাহ কার্যক্রম বন্ধে আতঙ্কিত বিশ্ব তাকিয়ে জ্বালানির দামে। বিশ্বে ঊর্ধ্বমুখী জ্বালানির দামের সঙ্গে এরই মধ্যে দেশেও জেট ফুয়েলের দাম প্রতি লিটারে অভ্যন্তরীণ ফ্লাইটে 17 টাকা ও আন্তর্জাতিক ফ্লাইটে 11 সেন্ট বাড়িয়েছে বিইআরসি। প্রভাব পড়ার শঙ্কা হজ ফ্লাইটেও। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা না হয়, তেলের দাম যদি অত্যধিক বেড়ে যায়, তাহলে তো যে টিকিট প্রাইস নির্ধারণ করা হয়েছিল আগে, সেই টাকাটা যে নির্দিষ্ট থাকবে এটাও বলা যাচ্ছে না। কিন্তু বিবিসির তথ্য বলছে 16 মার্চ পর্যন্ত সংস্থাটির কাছে সরবরাহযোগ্য উড়োজাহাজের জ্বালানি মজুত রয়েছে 47,445 মেট্রিক টন, যা চলবে 29 দিন। তবে জ্বালানি আমদানির পথ কিছুটা স্বাভাবিক থাকায় বিমান ভাড়া বাড়ার আশঙ্কা দেখছে না হাব। আমরা আশা করি বিষয়টি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে এবং জ্বালানি তেলের কোনো রকম সংকট হবে না বা এই উসিলাতে বিমান ভাড়া বাড়ানোর মতো কোনো কারণ হবে না ইনশাল্লাহ। চলমান প্রেক্ষাপটে হজ ফ্লাইট শিডিউল ঠিক থাকা সহ সমসাময়িক ইস্যুতে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি ধর্ম মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের মাত্রা পৌঁছেছে চরমে। ইরাকের মার্কিন দূতাবাস সহ ইসরায়েলের বেত শেমেশ, তেল আবিব ও দখলকৃত জেরুজালেমের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনেও হামলা চালানো হয়। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। যদিও ইরানের যে কোনো শীর্ষস্থানীয় নেতার মৃত্যুতে দেশের জনগণের মনোবল দুর্বল করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তেহরান ও লেবানন
লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটিকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে 3-0-তে পিছিয়ে থাকা সিটিজেনদের ওপর ম্যাচের শুরু থেকে চাপ সৃষ্টি করে রিয়াল। 20 মিনিটে পেনাল্টি থেকে ভিনিসিয়াসের গোলে লিড তুলে নেয় সফররতরা। প্রথমার্ধের 41 মিনিটে সিটিকে সমতায় ফেরান আর্লি হল্যান্ড। পরে ম্যাচের যোগ করার সময়ে আবারও ভিনির গোলে 2-1-এর জয়ে 2 লেগ মিলিয়ে 5-1 ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পথে পথে ঈদ আনন্দ, টানা ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ। ট্রেনে যাত্রী চাপ, ছাদে চেপেও বাড়ি ফিরছেন অনেকে। বাস লঞ্চেও ভিড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এই মশার কারণে আমরা না ঘুমাইতারি না খাইতারি, কামড়াইলের সাথে সাথে গুড়ার মতো হয়ে যায়। মনে করেন মশা পারে না, আমাকে আলগায় নিয়ে যায়। মশার কামড়ে অতিষ্ঠ রাজধানীবাসী। বর্ষায় পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা। নিয়ন্ত্রণে তৎপরতা না থাকার অভিযোগ, মানতে নারাজ 2 সিটি কর্পোরেশন। মধ্যরাতে বরিশাল মেডিকেলে আগুন, অক্সিজেন সংকটে 2 বৃদ্ধের মৃত্যু। ধোঁয়ায় রোগীদের শারীরিক অবস্থার অবনতি, জানা যায়নি সূত্রপাতের কারণ। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।